নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল বড়দিন এবং পরের সপ্তাহে ঠিক আজকের দিনে পরের দিনে অর্থাৎ বুধবার ইংরেজি নতুন বৎসর 2025 শুরু হচ্ছে। তো এই দুটোর জন্যই আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে কিছু নীতি কথা বলছি। যেমন আমি অনেকবার বলেছিলাম এখানে যে আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে, দেখবেন আপনারাও তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, দেখবেন এরকম ঘটনা আপনাদের চোখে প্রায় পড়েছে যে আমরা কেউ কাউকে চিনি না, ব্যক্তিগত কোনো সম্পর্কও নেই বা দূর দূরান্তেরও কোনো সম্পর্ক নেই, কিন্তু তার কোনো একটা কারোর কোনো একটা কথা আমার পছন্দ হয়নি বা জাস্ট তিনি আমার বিপক্ষ লোক। যেমন এখন দেব আর জিৎ ভার্সেস টাইপের হয়ে গেছে। তো সেরকম মানে চেনা নেই, জানা নেই, কারোর একটা কোনো কথা আমার পছন্দ হলো না, ব্যাস তাকে ব্যক্তিগত আক্রমণ করতে বললাম। যে জিনিসটা আমরা একবারও ভেবে দেখি না যে এই জিনিসটা কিন্তু যেহেতু আমার কর্ম আমার কাছেই আবার ঘুরে আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপরে কোনো একদিন হোক। কিছু কিছু মানুষ আসেন অর্থের দম্ভে এতটাই ফুলে ফেঁপে ওঠেন যে তারা মানুষকে মানুষ বলে মনে করেন না। আমি নিজের চোখে দেখেছি এরকম কিছু মানুষের খুব করুণ পরিণতি। মানে সেই পরিণতিটা না, যেহেতু আমি মেডিকেল প্রফেশনে ছিলাম, মানে আমারও পর্যন্ত দেখতে কষ্ট হতো। হাত জোর করে বলছি, দয়া করে অযথা যাকে আপনি চেনেন না, যাকে আপনারা জানেন না, তার কোনো কথা পছন্দ না হলে এখান থেকে বেরিয়ে যান, লিভ করুন সেরকম গ্রুপ থেকে, কিন্তু দয়া করে কোনো ব্যক্তিগত আক্রমণে যাবেন না। জিনিসটা কিন্তু আমরা পরের জেনারেশনেও ছড়িয়ে দিচ্ছি এবং এর কুফলটা কিন্তু আমাদেরই ভোগ করতে হবে। আমি আজকে যে কাজটা করব, ধরুন আমি তেঁতুলের বীজ পুঁতলাম, নিশ্চয়ই তো আমি আম গাছ আশা করব না, তেঁতুল গাছই আশা করব, তেঁতুল গাছই বেরোবে। ঠিক সেরকম প্রত্যেকটা কর্ম কিন্তু ফল দেয়। এবার কথা হচ্ছে, যারা অপকর্ম করে, যেমন আমার কাছে কিছু প্রশ্ন এসছে, ওই সেই একই মারণ, উচাটন, বিদ্বেষণ ইত্যাদি, তাদের কি কোনো কিছু হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, হতেই হবে। পৃথিবীতে আজ পর্যন্ত এরকম কোনো নিয়ম ঘটেনি যে আমি একটা কাজ করে দিলাম তার কোনো রেজাল্ট এলো না। ভালো হোক খারাপ হোক, রেজাল্ট তো আসেই। তো এই কর্মগুলো যারা করছেন, অর্থের বিনিময়ে হোক, লোভের বিনিময়ের জন্য হোক, ক্রোধ, আক্রোশ, ঈর্ষা, জ্বলন, এগুলোর জন্য হোক, আসবেই ফল, বরং দ্বিগুণ হয়ে আসতে পারে। ফলটা দ্বিগুণ হয়ে আসতে পারে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে যেহেতু একটা রাজনৈতিক টালমাটাল ব্যাপারটা, দুটো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র বুঝুক না, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি পরস্পর আক্রমণ। ওখানেও হচ্ছে এক ধর্মাবলম্বী মানুষ আরেক ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করছেন।
সেই রেশ এখানেও ছড়াচ্ছে, এখানেও হচ্ছে। এখানে আর মানে সরাসরি দৈহিক আক্রমণে না গিয়ে মৌখিক আক্রমণের পালাগুলো চলছে। অথচ আমরা চাইলেই পারি এই পরিস্থিতিগুলোকে বদলাতে, পারি কিনা? পারি, কিন্তু আমাদের হয়তো সেই সদিচ্ছা নেই। যাই হোক, ওই যে বললাম, ফিরে আসি সেই মারণ উচ্চাটন ইত্যাদির প্রসঙ্গে। আগেই বলেছি এগুলো আমি খুব একটা ভেঙে এখানে বলতে পারবো না, কারণ এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আর তন্ত্র হচ্ছে সম্পূর্ণরূপে গুরুমুখী বিদ্যা। শুধু যেটুকু প্রকাশ হয়েছে সেই প্রকাশের ভিত্তিতে বলতে পারি। মানে প্রকাশ হয়েছে মানে কি, তাও রূপকে আবৃত হয়ে রয়েছে। এই যে মারণ বিদ্যাটি তন্ত্রের ষটকর্মের অন্যতম একটা কর্ম, যেটা মূলত করা হয় সাধকের নিজেকের ক্ষেত্রে। মানে আমার মধ্যে যে আমিত্ব বোধটা আছে, আমার মধ্যে যে অহং বোধটা চাগার দিয়ে ওঠে, যে আমি কত বড় সাধক, আমি কত কিছু করতে পারি, আমার কত কিছু ক্ষমতা আছে, এই বোধটাই আমি বোধটাকে মারার জন্য, মানে আমি বোধটাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করার জন্য, যে আমি বোধ থাকবে না। সেই রামপ্রসাদের একটা গান আছে না, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করি আমি। ওই ভাবটিকে নিজের মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু কিছু লোভী মানুষ, এই লোভী মানুষ দুদিক দিয়ে হয়। এক হয় ক্ষমতা লোভী মানুষ, অর্থাৎ শক্তি লোভী, আমি কত শক্তি পেয়েছি। আর কিছু আছে অর্থলোভী মানুষ, এরা তন্ত্রের এই ব্যাপারটা, যেটাতে নিজের আমিত্বকে মেরে মায়ের চরণতলে শিব হয়ে ওঠা যায়, অর্থাৎ জীব থেকে শিব হয়ে ওঠা যায়, সেইটাকে তারা অন্যের ক্ষেত্রে ব্যবহার করতে শুরু করলেন। এটা আজ থেকে হচ্ছে না, বহুদিন ধরেই হচ্ছে, মানে বহু কাল ধরে, সেই সুদূর প্রাচীনকাল থেকেই চলছে এটা। তো এই মারণবিদ্যা বর্তমানে কতটা ফলপ্রসূ দেখুন, হাত জোর করে বলছি, এই মুহূর্তে আমি মানে আমার চোখে, আমি বেশ কিছু জায়গায় গেছি, তার মধ্যে তারাপীঠ অন্যতম, এর বাইরে আমার খুব একটা যাওয়া হয়নি। তাই কোন তান্ত্রিকের এই বিদ্যে রক্ত আছে আমি জানি না। এতে কি হয়, বারবার বলেছি, আমাদের টার্গেট করা হয়, কিন্তু আমাদের যে 5টা চক্র দেহের মধ্যে, মূলত যে 5টা চক্রে আমাদের 5টা তত্ত্বকে নির্দেশ করে, অর্থাৎ ক্ষিতিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব এবং আকাশতত্ত্ব, এই পঞ্চভূত দিয়ে যে আমাদের এই চক্রটা, দেহটা গঠিত, এই পঞ্চভূত আমাদের দেহের এক একটা চক্রে, নিচ থেকে উপর দিকে ওঠার এক একটা চক্রে এবার বিরাজ করে। এবার চক্র বলতে কি বোঝায়? একটা শব্দ ব্যবচ্ছেদ করলে কি চক্রগুলো দেখা যাবে এখানে একটা চক্র রয়েছে? না, নির্দিষ্ট নির্দিষ্ট কিছু স্থান, যেখানে এই তত্ত্বগুলোর উদ্দীপক স্থান বলা যায়, সেইগুলোকেই ঋষিমণিগণ চক্র বলে অভিহিত করেছেন। কারণ চক্রে কি হয়, চক্র হয় ঘোরে, বা চক্রের একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে ই করে চক্র ঘুরে। ঠিক তেমনি আমাদের এই সম্পূর্ণ দেহচক্রের যাবতীয় কিছু ওই নির্দিষ্ট কেন্দ্রবিন্দুগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যায়, বা কেন্দ্রবিন্দুর গুলো উপরেই হয়। তাই বলা যেতে পারে
যে এগুলোকে তাই চক্র আখ্যা দেওয়া হয়েছে। এই স্থানগুলো বর্তমান মেডিকেল সায়েন্সের যুগেও কিন্তু বেশ ভাইটাল জায়গা এক একটা। যেমন মূলাধার চক্র যেটাকে বলা হয়েছে, মানে আমাদের মলদ্বারের একটু উপরে, কয়েক সেন্টিমিটার উপরের জায়গাটা, যেখানে ক্ষিতিতত্ত্ব অর্থাৎ সম্পূর্ণ বাহ্যিক দেহটা বলতে গেলে, দেহের মধ্যে যত সলিড বস্তু আছে যা কিছু, সেই ক্ষিতিতত্ত্ব ওখানে। এবার ভাবুন, ওইখানে কারোকে যদি আঘাত করা হয়, তার কিন্তু পুরো দেহটাই অকেজো হয়ে যাবে। মানুষ উপর থেকে পড়ে গেলেন বা কোনো জায়গায় বসতে গিয়ে আচমকা এখানটা একটা ধাক্কা খেলো, ভাবুন কীরকম যন্ত্রণাটা হবে। কয়েক সেকেন্ডের জন্য পুরো বডি প্যারালাইজড হয়ে যেতে পারে। কয়েক সেকেন্ডের জন্য না, আজীবনের জন্য হতে পারে। তার উপরে আছে স্বাধিষ্ঠান চক্র, যেখানে জলতত্ত্ব বলা হয়। আমাদের শরীরের যাবতীয় জল সংবহন যেটা হচ্ছে, সেটা কিন্তু এইখান থেকে করে দেওয়া যায়, ওই বন্ধ করে দেওয়া যায় বা চালুও করা যায়। অবশ্যই সেরকম ক্ষমতা থাকতে হবে। তার উপরে নাভিতে অগ্নিতত্ত্ব। নাভিতে কেন বলা হচ্ছে, দেখুন দেহের মধ্যে যে অগ্নি বিদ্যমান, আমরা এটা বিশ্বাস করি না বা শুনতে চাই না, কিন্তু খুব ভালো করে ভাবুন তো, যদি অগ্নি না থাকবে তাহলে তাপ কোথা থেকে আসবে? জীবিত মানুষের দেহ উত্তপ্ত হয়তো, গরম হয় হয়তো, তাপটা কোথা থেকে আসে? আপনি যখন নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছেন, নিঃশ্বাস যেটা ছাড়ছেন সেটা গরম হয়তো, করে হাওয়া বের করলে সেটা গরম হয়তো। এই যে গরম জিনিসটা কোথা থেকে আসে? ওই অগ্নিতত্ত্ব থেকে। খাবার হজম হয় এটা আমরা বিজ্ঞানের থ্রুতে জানি। পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা খাবার। এখন তো পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অ্যাসিড কিন্তু একটা ওই অগ্নিতত্ত্বরই জিনিস, যা পুড়িয়ে দেয়। হৃদয়ে, বুকে, এইখানটাতে বলা হয় বায়ুতত্ত্ব। ভেবে দেখুন, ঠিক এইখানটাতে দিয়েই কিন্তু আমাদের লাংসটা দুটো ভাগ হয়েছে। এখান থেকে মাঝখান দিয়ে একটা পাইপ এসছে, তারপর দুটো ভাগ হয়ে গিয়ে দুটো লাংসে চলে গেছে, যেখানে কিন্তু বায়ুতত্ত্ব বলা হচ্ছে। কণ্ঠে বলা হচ্ছে আকাশতত্ত্ব। খুব ডিটেলসে যাব না, বড় হয়ে যাবে ভিডিও। তো এই চক্রগুলোর উপরে আঘাত করা হয় এবং এই চক্রগুলোকে সাময়িকভাবে বা পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করা হয়। এর ফলে ওই যে চক্রে আঘাত করা হবে সেই অনুযায়ী সিমটম দেখা দেবে। একটা মানুষ শুকিয়ে প্যাকাডির মতন হয়েছে, দিনকে দিন কোনো রোগ ধরা পড়ছে না, চিকিৎসা করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে হাজার, কিন্তু তার কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, গায়ে লাগছে না। রাতের ঘুম চলে গেছে, নতুন করে রক্ত তৈরি হচ্ছে না, বা রক্তের যে ভলিউম আমাদের বলা হয় সারাদিন সারা শরীরে, আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে 8 লিটার রক্ত থাকে, রক্তের ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ রক্তটা গাঢ় হয়ে যাচ্ছে, জলীয় অংশটা কমে যাচ্ছে। মানুষটা খুব ক্ষিপ্ত হয়ে উঠছে, মাঝে মধ্যে রেগে যাচ্ছে, রেগে গিয়ে এমন এমন কাণ্ড ঘটিয়ে ফেলছে যে সেটা তার পক্ষেই হানিকর হয়ে যাচ্ছে। আজকের যুগে না দাঁড়িয়ে শ্বাসকষ্টের রুগী ঘরে ঘরে, আমিও নিজে শ্বাসকষ্টের রুগী, কিন্তু এবার শ্বাসকষ্টের রুগী হলে ইনহেলার, অমুক তমুক ইত্যাদি লাগেই।
এইখানে বায়ুতত্ত্বের উপর আঘাতটা ছটফট করে বোঝা যায় না। অ্যালার্জেটিক ভেবে নিই বা বিভিন্ন ধরনের রিয়াকশান ভেবে নিই, আমরা লাংসে কোনো প্রবলেম, সর্দি কাশি জমেছে ইত্যাদি ভেবে নিই, কিন্তু সে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকাশতত্ত্ব, কিছু কারণ নেই পেটে ব্যথা হচ্ছে, নিচের দিকটায় পেটের নিচের দিকটায় ব্যথা হচ্ছে, বায়ু হচ্ছে, ধরা পড়ছে না কিছু। হাবি জাবি দুনিয়ার গ্যাস অম্বলের টেস্ট থেকে শুরু করে ওষুধ সব চলছে, কিন্তু ধরা পড়ছে না। এই ব্যথা ভোগ করতে করতে একদিন মানুষটা হয়তো, কিন্তু এই হয়তো, এটা আমি হয়তো রাখছি এই কারণেই, কারণ মানুষকে পুরোপুরি মেরে ফেলার মতন ক্ষমতা একজনের হাতেই আছে আমি মনে করি, সেটা হচ্ছেন স্বয়ং ঈশ্বর বলুন, তাকে মা বলুন, যাই বলুন, তার হাতে। তাই মানুষের ইচ্ছা তিনি মরেন, কেউ মরে না। তাই মরাটা কতদূর হবে জানি না, কিন্তু তাকে ব্যতিব্যস্ত করে দেওয়া যেতে, তার জীবনটাকে ছারখার করে দেওয়া যেতে পারে। উচাটন, এই উচাটনে না আমরা প্রত্যেকে কম বেশি সবাই ভুগি, এমনিতেই ভুগি, নিজেরা ডেকে আনা উচাটন। এগুলো উচাটন কাকে বলে? এই যে আপনি টেনশন করেন, ডিপ্রেশনে ভোগেন, ফার্স্ট্রেশনে ভোগেন, সবকিছু উচাটনের মধ্যে পড়ে। এগুলো কি আরো বাড়িয়ে দেওয়া হয় বিভিন্ন কারণে। স্তম্ভন কাকে বলে? কাজ আটকে যাওয়াকে, যে কোনো কাজ, ভালো কাজ হোক, শুভ কাজ হোক, চাকরি করবেন হোক, আটকে যাবে, থমকে যাবে। একটা ব্যবসা করতে যাচ্ছেন, থমকে যাচ্ছে, ব্যবসা বিক্রি বাট্টা বন্ধ হয়ে গেছে, দোকান খুলে বসছেন, কোনো লোক নেই, মাছি দাঁড়াচ্ছেন, বিভিন্ন ধরনের হতে পারে। সেগুলো লক্ষণ দেখে বোঝা যায়। আর একটা কথা বলি, যেটা আগে আমি কদিন ধরে এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছি, যদি সবার সামনে কতটা খোলসা করতে পারবো, কবে পারবো জানি না। যে দেখবেন আমাদের যে দেবদেবীদের, এখন তো আমরা মূর্তিকল্পে পুজো করি, ধ্যান মন্ত্র অনুযায়ী তাদের মূর্তি বানিয়ে বিগ্রহতে আমরা পুজো করি। কিন্তু এর অনেক আগে এই তন্ত্রশাস্ত্রগুলো যখন রচিত, তখন কিন্তু মূর্তিকল্পের চাইতে বেশি যন্ত্রে পুজো হতো। এই যন্ত্রগুলো কিন্তু যদি ভালো করে দেখেন, বেশিরভাগ না, সব যন্ত্রই বিভিন্ন জ্যামিতিক প্যাটার্নে তৈরি। যেমন কোথাও ত্রিভুজ, কোথাও চতুর্ভুজ, কোথাও বৃত্ত, কোথাও বিন্দু, কোথাও সরল রেখা, কোথাও অর্ধবৃত্ত মানে ব্যাসার্ধ। এইগুলোর পিছনে কিন্তু খুব একটা দামি কাজ করে। ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন, সাপোজ কোনো একটা জায়গায় গিয়ে দেখলেন হঠাৎ করে বেড়াতে, যেমন ট্রেকিং মানুষ যায়, দেখলেন কোনো একটা জায়গা ঠিক এরকম জ্যামিতিক প্যাটার্নে সেই জায়গাটাকে তৈরি করা হয়েছে, হয় ষড়ভুজ বা এরকম 6টা 8টা, মানে দুটো সরলরেখা, দুটো নিচে, দুটো উপরে, মানে পঞ্চভুজ যেরকম হয় এরকম, বা ত্রিভুজের মতন, বা বৃত্তাকার। এগুলো যদি, যেমন দেখুন বৃত্তাকার বা আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার কিন্তু খেলার মাঠও হয়। খেলার মাঠের কথা বলছি না, আপনি যদি একটু ইন্টার্নে যান, গ্রামের মানে গ্রামগঞ্জ, সেখানে এরকম কিছু করার মতন জায়গা নয়। হঠাৎ জঙ্গল, ঝোপ জঙ্গলের মাঝখানে দেখলেন একটা চতুর্ভুজ আকার জায়গা ফাঁকা করা রয়েছে। নিজেরা দয়া করে মানে হুট করে এই রকম তৈরি জায়গায় বা ওর মধ্যে কিছু কাঠকুটো জ্বলে পুরো ছাই হয়ে রয়েছে, হাত দিতে যাবেন না। আপনারা যারা তারাপীঠে যান, এখন জানি না, আমি লাস্ট গেছিলাম
2022-এ সম্ভবত, তারপর আর যাওয়া হয়নি। 23 গেছে, মাঝখানে 23-24 গেছে। তো যারা তারাপীঠে যান, শ্মশানে আমি তখন দেখছিলাম প্রচুর এখানে ওখানে যজ্ঞ হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। দয়া করে এই সব যজ্ঞের স্থানগুলোতে মারিয়ে যাবেন না। যজ্ঞ হয়ে গেছে, জায়গাটা পড়ে রয়েছে ফাঁকা, যাবেন না। পারলে এই জায়গাগুলো থেকে দূরে থাকুন, কারণ কোনখানে কি ক্রিয়া করা হয়েছে এবং কোন ক্রিয়াটার ফলটা ওখান থেকে কখন উঠবে আপনি জানেন না, আমিও জানি না। ঠিক তেমনি যে কোনো এরকম আমাদের ধরুন মন্দির ফন্দির বা যে কিছু হোক না কেন, যাচ্ছেন, সেখানে যদি এরকম কিছু দেখেন, তবে কয়েকটা লক্ষণ দেখলে বুঝতে পারবেন খারাপ কিছু ক্রিয়া করা। যে খারাপ কিছু ক্রিয়া করার লক্ষণের মধ্যে প্রধান থাকে শুকনো লঙ্কা, এবং 2-5টা নয়, এক গাদা গাদা শুকনো লঙ্কা থাকে। আমি নিজেও দেখেছি 2-5টা শুকনো লঙ্কা এমনি সময়ও লাগে ওই কোনো কিছু কাটানোর জন্য। দেখবেন বাড়ির যদি প্রাচীন ঠাকুমা এই জাতীয় কেউ থাকে, অনেক বয়স, তাহলে ওর নজর লেগেছে, ওর মাথার উপর 2টো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা ঘুরিয়ে ওটা জ্বালিয়ে দিয়ে, বলেন না, তো কাটানোর জন্যও লাগে। কিন্তু যেখানে দেখবেন গাদা গাদা শুকনো লঙ্কা যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হচ্ছে, যেমন সেটা ভালো কিছু হচ্ছে না, খারাপ কাজ করা হচ্ছে কিছু। এই জায়গাগুলো থেকে তো সাবধানে, এই যারা এগুলো করছে না তাদের থেকেও সাবধান থাকুন। কারণ খারাপ কাজ করে দেওয়ার লোক প্রচুর পাবেন, খারাপ কাজ থেকে বের করে নিয়ে আসবে, মানে ধরুন খারাপ কাজটা করে ফেলেছে, এফেক্টিভ হয়ে গেছে সেটা, তার থেকে বের করে নিয়ে আসার মতন লোক কিন্তু খুব কম। কেন বলুন তো? ঠিক ওই কথাটা, নাপিত ফোড়া কাটতে পারে, কিন্তু ফোড়া বিগে গিয়ে সেপটিক হয়ে গেলে, ভেতরে ছড়িয়ে গেলে বা গ্যাংগ্রিন হয়ে গেলে সার্জেন ছাড়া গতি নেই, নাপিতের সেই ডিগ্রি নেই। বাড়ি বা ফ্ল্যাট ভাঙতে হবে, পুরনো ফ্ল্যাট, কিছু অদক্ষ মিস্ত্রি হাতুড়ি আড়ি নিয়ে নেমে বলে ঢামাধুম মেরে দিয়ে ভেঙে দিল। তৈরি করতে হলে কিন্তু দক্ষ প্ল্যানার, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ রাজমিস্ত্রি দরকার। তো ভাঙতে কিন্তু মোটামুটি সবাই পারে। মোটামুটি বললাম এই কারণে, মানে তন্ত্রশাস্ত্রে একটু পড়াশোনা থাকলে ভাঙার কাজগুলো করে দিতে পারবে, অর্থাৎ কারোর উপরে অপক্রিয়াটা করে দিতে পারবে, কিন্তু তার থেকে বের করে নিয়ে আসাটা অনেকের ক্ষেত্রেই জানা নেই। তো এইগুলো নিয়ে তবুও এত ভয় পাওয়ার কিছু নেই, একটু নিজেরা সাবধান এবং সতর্ক থাকলেই এগুলো এড়ানো যায়। সেটা থাকুন, সকলে সুস্থ থাকুন। আগামী নতুন বছরে সবাই খুব 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 ভালো কাটান, সবাই সুস্থভাবে আনন্দ দিন কাটান, এটাই চাই, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।